আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগ উত্তর দক্ষিণের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে সমবেত হয় নেতাকর্মী সমর্থকরা। এই মাজা ভাঙ্গা তোমার ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করলাম। কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতপার্থক্য দেখা যাচ্ছে। আরে ভাই, আমরা কি দেশ সংস্কারের বাইরে? আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করা, আমাদের চোখের মূল্যায়ন করা, আমাদের পেটের মূল্যায়ন করা, আমাদের হাতের মূল্যায়ন করা দেশ সংস্কারের সবার প্রথম কাজ। ওই যে ইউনূস সরকার, উনি কিন্তু ওই চেয়ারটা পাইছে, অথচ আমাদের মূল্যায়নটা আজকে এখানে। আমাদের এবার তারেক রহমানকে হুঁশিয়ারি দিলেন একে আজাদ, যে শিল্প এবং বণিক সমিতির সভাপতি হয়েছিলেন বাংলাদেশে। সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়, এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন ভিপি নূর। ভিপি নূর বলতেছেন জানুয়ারি মাসে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে। দর্শক শ্রোতা, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন। ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে দেখে আসি, যে ডক্টর ইউনূসকে হঠাৎ করে কেন হুমকি দিচ্ছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জার্মানিতে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সে বক্তব্য বলেছেন যে আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। এখন আমাদের প্রতিবাদের সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিরোধের ডাক দিয়েছেন। তাই আমি বলবো সারা বাংলাদেশের আমাদের তৃণমূলের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ ছাত্র জনতা, আপামার বঙ্গবন্ধুর যত সৈনিকদের কাছে সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই প্রস্তুতি নিন, সবাই প্রতিরোধ করে তুলুন। এখন আমাদের প্রতিবাদ অনেক প্রতিবাদ হয়েছে, আর প্রতিবাদের সময় নেই। আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এবং আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে বাংলাদেশে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। তাই এই হামলা মামলা আর সহ্য করা হবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি কথা মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তির পরাজিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তি এদেশ থেকে পালিয়ে যায়। তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে সকলে রাজপথে ঝাঁপিয়ে পড়ার সময়। প্রস্তুতি নিন, যার যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যখনই ডাক দিবে তখনই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে, ৭১-এর পরাজিত শক্তিদের, হায়নাদেরকে পরাস্ত করতে হবে। এই বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে। আমাদের বাংলাদেশে এক সুদখোর মহাজন ইউনূস ৭১-এর পরাজিত শক্তিদেরকে নিয়ে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তাই আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন একটি কথা আমি বারবার বলি, যে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মরতে যাব তখন সবাই বেঁচে যাব, আর যখন একজন একজন করে বাঁচতে চাবো তখন কেউ বাঁচবো না, সবাই মরবো। তাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে মরার জন্য প্রস্তুতি নিতে হবে। এই আধার কেটে যাবে ইনশাল্লাহ। ৭৫-এ বলেন, ৭১-এ বলেন, ৯০-এ বলেন, 111-এ বলেন, কখনোই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, নেত্রীর বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, কেউ আমাদেরকে পরাস্ত করে রাখতে পারে নাই। আপনারা যারা সারা বাংলাদেশে যেভাবে জয় বাংলার স্লোগান দিচ্ছেন, সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন জায়গায় যেভাবে আপনারা মিছিল করেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন শেখ হাসিনার জন্য,
আপনাদেরকে সকলে ধন্যবাদ জানাই। শুধু একটি অভিজ্ঞতার কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। শুধু একটি অভিজ্ঞতার কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রী যখন 111-এর সময় যখন বিদেশে ছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেতে পারবে না সেই মর্মে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশে, তখনকার নেত্রী যেন বাংলাদেশে যেতে না পারে। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 জন বা 9 জন, আমার এক্স্যাক্টলি নাম্বার নেই, এই 9 জনে প্রথম শাহবাগের ফুলের দোকানের সামনে থেকে আমরা মিছিল নিয়ে, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবকিছুকে উপেক্ষা করে আমরা 8 থেকে 9 জন মানুষ প্রথম মিছিল বের করে নেত্রীর প্রতিবাদ করেছিলাম। সেই 9 জনের মিছিল থেকে পরবর্তীতে 9 কোটি মিছিল হয়েছিল। সেই 111-এর কুশীলবদেরকে পরাজিত করে আমরা 2008 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছিলাম। তাই আজকেও আপনারা যারা অল্প সংখ্যায় ছোট ছোট করে মিছিল করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সেই ছোট ছোট মিছিলের উপরে ভিত্তি করেই ইনশাল্লাহ আগামী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবেন। তাই কেউ বিচলিত হবেন না, মনোবল হারাবেন না, বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, 111-এ আমাদের উপর যে কি রকম পরিমাণ অত্যাচার, নির্যাতন বা কিরকম পরিমাণ আমরা কণ্ঠাসা হয়ে গিয়েছিলাম। তারপরে 111 আবার সংস্কারপন্থী একটি গ্রুপও ছিল। সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের সকল অপশক্তিকে পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই এদেশে এখন যে বর্তমানে সাময়িক দখলবাদ সরকার আছে, সেই সরকার আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে নামবে, তারা পালিয়ে যাবে, এদেশ থেকে পালিয়ে যাবে ইনশাল্লাহ। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ, আমি বলি 5 আগস্টের আওয়ামী লীগ থেকে বর্তমান আওয়ামী লীগ 1000 গুণ শক্তিশালী। এখন আওয়ামী লীগ যারা আছেন, প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের হৃদয়ে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। তাই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে। তাই সকলকে বলবো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। নেত্রী যখন ডাক দিবে, সাথে সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, সাথে সাথে এদেরকে অপশক্তিকে দেশ থেকে পরাস্ত করে আমাদের দেশ আমাদের উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ের মিছিলে। নেত্রীর ডাক দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ, যদি বাংলাদেশ, আজকে আমি কথা দিচ্ছি, যদি বাংলাদেশের নেত্রী ডাক দেওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি প্রথম যদি জীবন দিতে প্রস্তুত থাকে, কোন ব্যক্তি যদি প্রথম যদি জীবন দেয়, ইনশাল্লাহ সেটি আমি দিব। আমি রাজপথে ইনশাল্লাহ আসবো, আপনাদের সাথে ইনশাল্লাহ কথা দিচ্ছি, রাজপথে ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো। এই ইউনূসকে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আপনাদের সাথে থেকে পরাজিত করে, পরাস্ত করে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ইনশাল্লাহ আবার প্রধানমন্ত্রী করবো। সকলে প্রস্তুতি নিন, সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর মোহাম্মদ ইউনূস চতুর্মুখী একটা চাপ সহ্য করছে। এখন এই চাপটার মধ্যে প্রধান একটা চাপ যেটা ওনার জন্য বুমেরাং হতে পারে, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে চেয়ারটায় বসেছেন, নিশ্চিত গন্তব্য ছিল জেল। দেশে ফিরবেন নাকি ফিরবেন না, এই চিন্তায় যখন তিনি প্যারিসে বসে মগ্ন, তখনই বাংলাদেশে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা, শেখ হাসিনার পলায়ন। এরপরে রাতারাতি একদম জেলের থেকে সোজা আপনার একদম প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পদটাতে তিনি আসীন হলেন। আসীন হওয়ার পরে এই যে একটা সিস্টেমকে তিনি রান করতে চাচ্ছেন, তার যে সহযোদ্ধারা আছেন তারা আসলে কতটুকু ক্যাপাবল একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। যথেষ্ট বয়স্ক মানুষ, সবাই অভিজ্ঞ, সম্মানিত, যার যার জায়গায় কর্মস্থলে যথেষ্ট বিচক্ষণ ছিলেন। কিন্তু যখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তারা পেলেন, মোটামুটি বেশিরভাগ জায়গায় তাদের ব্যর্থতার গল্প প্রতিনিয়ত উঠে আসছে, সফলতা হচ্ছে অনেক দিকে। কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় যে সেক্টরটায় পড়ছেন, এটা হচ্ছে এই গণ অভ্যুত্থানকে এই রূপে নিয়ে আসতে যে সকল ছাত্ররা আহত হয়েছেন, যে সকল ছাত্ররা নিহত হয়েছেন, তারপর হচ্ছে যারা এই মুহূর্তে অন ট্রিটমেন্ট আছেন বা আন্ডার ট্রিটমেন্ট আছেন, তাদের ইস্যুটা কিন্তু একটা প্রধান ভূমিকা পালন করছে। এই ইস্যুতে দেশের মানুষের একটা বক্তব্য যে তোমরা কেউ মন্ডা খাচ্ছ, কেউ মিঠাই খাচ্ছ, কেউ ব্র্যান্ডের জ্যাকেট পরছো, কেউ বিদেশ ভ্রমণ করছো, অ্যাপলের আইফোন ব্যবহার করছো, আবার তোমাদেরই বন্ধুরা যাদের কারণে তোমরা এই জায়গাতে আসো, কেউ 2-4টা গাড়ি নিয়ে ঘুরতেছো, আর বাকিরা হাসপাতালে বিনা চিকিৎসায় বা চিকিৎসা প্রপার যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না। এগুলা কিন্তু একটা বৈষম্য তৈরি করছে। আর এই ইস্যুগুলো নিয়ে যারা রাজনীতি করেন অবশ্যই সরকারকে চাপ দিবেন। ভিপি নূর আপনার অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টার যে কার্যালয় আছে, ডক্টর ইউনূসের কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন
গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সভাপতি নূর বলছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি, নিহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে ডক্টর ইউনূসের কার্যালয় ঘেরাও করা হবে। উপদেষ্টাদের কাউকেই মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরাও মনে করি রাষ্ট্রের তো টাকার অভাব নাই ভাই। এখন যেই ছেলেপেলেগুলো আহত হয়েছে, যারা নিহত হয়েছে, কারোর বাড়িতে কালকে দেখলাম যে 59 জনকে তারা 3 কোটি টাকার কাছাকাছি দিছে। তাহলে এভারেজে কত পড়ছে? তারা 5 লাখ টাকাও পায় নাই। 59 জনকে 5 লাখ টাকার মতন পাইছে, কেউ একটু বেশি একটু কম। তো আহত নিহতদের পরিবার সম্ভবত এই টাকাটা পাইছে। 5 লাখ টাকা একটা মানুষের জীবনের দাম আজকের দিনে। আর তোমরা যারা বৈশা আছো, তোমরা ভাই এখানে রাজার মতন লাইফ কাটাচ্ছ, এটা কিন্তু বৈষম্যের একটা শিকার হচ্ছে। গতকালকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিল ঝিলপাড়ে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের একটা প্রোগ্রামে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া আলোচনা সভায় তিনি বলছেন যে বারবার আহত নিহতদের সহযোগিতা এবং ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না। সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি, অনেককেই থামিয়েছি, কিন্তু সরকার আমাদের কথা শুনছেন না। আমরা বারবার বলছি, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে। বিপ্লব নস্যাৎ করতে অনেকে ষড়যন্ত্র করে, জাতীয় সরকার গঠন করে এই সংকট মোকাবেলা করুন। তারা বলছেন যে পরিচিত সার্কেল, বন্ধুবান্ধব, সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই সরকার, যা গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে হতাশ করেছে। 4 মাসেও দেশ আগায় নাই। আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে। জাতীয় সরকার জরুরি। এছাড়া যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এখানে 100 কোটি টাকা আছে, এই টাকায় না হলে অন্যভাবে সরকার এটা ব্যাকআপ করতে হবে, অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সবগুলোই জরুরি, কিন্তু কোনো এক অজানা কারণে বারবার এই ঘটনাগুলোকে রিপিটেড সবাই বলছে, কিন্তু কাজ হচ্ছে না। কেন? আমরাও জানতে চাই কেন। আর এগুলা ডক্টর ইউনূসের জন্য একসময় কিন্তু বুমেরাং হবে। এমনও হতে পারে তাকেও ভবিষ্যতে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে, সিচুয়েশন খারাপ হলে। ভালো থাকবে। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। নাঈম ইল্লি ভাইয়ের বক্তব্যে আমরা বুঝতে পারলাম ভিপি নূর ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, যারা আহত তাদের পাশে দাঁড়াইছেন ভিপি নূর। কেননা আহতদের কোনোভাবেই সাহায্য করতেছে না বর্তমান উপদেষ্টারা এবং সমন্বয়করা। কেননা এই আহতদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এদের যদি এই আহত না হতো তাহলে কিন্তু শেখ হাসিনার পতন হতো না এবং কোটা আন্দোলন জমতো না। ইতিমধ্যে সকলেই এই আহতদেরকে দূরে সরে দিয়ে তারা ক্ষমতা চেয়ারে বসেছেন। এদেরকে চেনতেছে না এবং আহতদের কোনোভাবেই দেখাশোনা করতেছে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে না। ইতিমধ্যে ভিপি নূর যে কাজটি করেছে খুবই একটি ভালো একটি কাজ। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আপনারা তো বক্তব্যের মধ্যেই শুনতে পারলেন যে ডক্টর ইউনূসকে কীভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে কি শুরু হয়ে গেল? অনেকেই বলতেছেন শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল ঠিক সেই সময় ভালো ছিল, ডক্টর ইউনূস আসার পরে দেশ কোনোভাবেই ভালো নেই। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।